এই জিসান, চল গোডাউনে চাউল দিতেছে, গিয়ে চাউল নিয়ে আসি। ভাই, আমি যেতে পারবো না, শরীরটা ভালো লাগতেছে না, এটার জন্য তুই একাই চলে যা। আমার ঘরে যে চাউল আছে ওই চাউল দিয়ে আগামী 1 মাস চলে যাবে। সামনের মাসে তো আবার চাউল দিবে, তখন না হয় নিয়ে আসবো। ঠিক আছে, তুই থাক তাহলে, আমি যাই, গিয়ে নিয়ে আসি, পরে আমার ওইখান থেকে তোকে চাউল দিব না কিছু। ঠিক আছে। মিন্টু চলে আসলো গোডাউনে চাল নেওয়ার জন্য। এসে দেখে লম্বা বিশাল বড় একটা লাইন লেগে আছে। মিন্টু দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণের মধ্যে পুরো লাইন ক্লিয়ার হয়ে যেতেই মিন্টু চলে আসলো গোডাউনের ভিতরে। এসে দেখে কয়েকজন দাঁড়িয়ে আছে। মিন্টুকে দেখে বলতে লাগলো, স্যার কেমন আছেন? অনেক দিন আপনি আপনার বাসায় যান না, এইভাবে আর কতদিন বস্তিতে পড়ে থাকবেন এবং বস্তির মানুষের সাথে চলাচল করবেন? বাইরে মানুষ তো অনেক কিছু বলে। ফাহিম, বাইরের মানুষ কি বললো কি বললো না এসব আমাকে বলার দরকার নেই। আমি আমার কথায় চলি, কারো কথায় চলার প্রয়োজন নেই আমার। দেশের কি খবর, গতকাল কি টিভিতে দেখলাম মন্ত্রী সালমান অনেক তড়িঘড়ি করে কোথায় যেন যাইতাছে। তোমাদেরকে তো আমি সব সময় বলে রেখেছিলাম যে সব মন্ত্রী মিনিস্টারদের উপর খেয়াল রাখতে। তোমরা তো আমাকে কোনো খোঁজ খবর জানাও না, নাকি তোমরা আমার হয়ে কাজ করতে চাও না? যদি কাজ করতে না চাও তাহলে বলতে পারো, আমি অন্য লোকজন নেওয়ার ব্যবস্থা করব। স্যার, অন্য লোক তো নেওয়ার প্রয়োজন নেই, আমি আপনার হয়ে কাজ করতেছি এবং কাজ করব। এই নিন, এই বস্তার ভিতর ছাগল এবং কিছু জিনিস রেখে দিয়েছি। এখানে কেউ জানে না, আর ওরা হচ্ছে আমার পরিচিত লোক। ওরা ছাড়া আর কেউ জানে না যে আপনি একজন রাষ্ট্রপতি। চলেন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। আমাকে গাড়িতে তুলে দিয়ে আসার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আর এই নে আমার নাম্বার, এই নাম্বারে কল দিবি আমাকে। কল দেওয়ার আগে একটা মেসেজ দিবি, আমি মেসেজের রিপ্লাই দিলে তারপর তোরা কল দিবি, এর আগে কখনো কল দিবি না। ঠিক আছে, রাতে আমি আপনাকে কল দিব, আপনার সাথে জরুরি কথা আছে। এখন তাহলে আপনি যান, আমরা ফিরে যাই ঢাকায়। এই বলে ফাহিম সবাইকে নিয়ে চলে আসলো ঢাকায়। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল মন্ত্রী সিয়াম বসে আছে। ফাহিমকে দেখে সিয়াম বলতে লাগলো, কি ব্যাপার সিয়াম, গত 3 বছর ধরে রাষ্ট্রপতিকে আমরা দেখছি না। বাসায় এসে বসে থাকলেও তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তুমি তো তার সকল খোঁজ খবর জানো এবং সব কিছু বলতে পারছো। সে কোথায় আছে আমাদেরকে বলে দাও, আমরা তার সাথে জরুরি বৈঠকে বসবো। দেখুন সিয়াম চৌধুরী, আপনি চাইলেই তো আর রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারেন না। আর তিনি কেন এই যে খান থেকে দূরে দূরে আসি, এটা একমাত্র আমি ছাড়া আর অন্য কেউ জানে না। আমরা তো তার সহযোগিতা করতে চাই। সে কীরকম বিপদে আছে আমাদের তো তা জানতে হবে। আমাদেরকে না জানলে আমরা কিভাবে বিপদ থেকে তাকে উদ্ধার করব? উনি রাষ্ট্রপতি হয়েছেন বলে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, এটা কোনো কথা না। সিয়াম চৌধুরী, আপনি হয়তো ভুলে গেছেন তিনি রাষ্ট্রপতি আর আপনি সামান্য একজন মন্ত্রী। তিনি চাইলে আপনাদের সাথে সাথে এই মন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে পারে, আর এই রকম পাওয়ার আছে। আমার ব্যাপারে অনেক কিছুই তার জানা শোনা আছে। আমি যদি ওনাকে বলে দিই আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, তাহলে বাকিটা ইতিহাস হয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছে। আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মিন্টু চৌধুরীকে ভয় পাই না। তোকে ভয় পেলে অনেক আগেই ভয় পাইতাম। আমাকে কিছু করার আগে 10 বার ভেবেচিন্তে কিছু করতে হবে, কারণ আমি এখন মাফিয়াদের সাথে হাত মিলিয়েছি। আমি চাইলে আপনার ওই বসকে এক্ষুনি বের করে মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না। সে তো আমার কাছে চুনোপুটি, এখনও বাচ্চা মানুষ মারলে কান্না করবে। হা 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 হা, সে একজন রাষ্ট্রপতি, আপনি তাকে সামান্য তনুপটি ভাবেন? সে কি করতে পারে আপনার তা জানা নেই। এখন আপনি এখান থেকে চলে যান। যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন আমাকে, আমি স্যারকে বলে দিব। মন্ত্রী সাব্বির ওইখান থেকে চলে যেতেই ফাহিম কল দিল ওই নাম্বারে। কল দিতেই মিন্টু কলটা রিসিভ করতেই ফাহিম মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, মন্ত্রী সাব্বির অনেক বাড়াবাড়ি করতেছে। সে মাফিয়াদের সাথে হাত মিলিয়েছে। একটু আগে আপনাদের বাসায় এসেছিল। আপনি যদি তাদের সামনে না আসেন তাহলে তারা নাকি আপনার পরিবারকে মেরে ফেলবে।
আমার পরিবারকে তো মারা তো দূরের কথা, তারা আমার পরিবারের শরীরে হাত লাগাতে পারবে না, এটা তুমি সাব্বিরকে বলে দাও। আর যদি আমার পরিবারের শরীরে হাত লাগানোর চেষ্টা করি তাহলে তার পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। আমি যদি একবার মাঠে নামি তাহলে এসব মাফিয়া মন্ত্রী মিনিস্টার দিয়ে কোনো কিছুই হবে না, এসব তুমি তাকে বলে দিও। এখন রাখলাম। আর মাহাপূজাকে বলবে কালকে রাত 11টার সময় আমার সাথে দেখা করতে নদীর পাড়ে। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর বলে দিব। মা পূজা বাইরে গেছে, সে আসলে এখন তাহলে রাখি স্যার। এই বলে ফাহিম কলটা কেটে দিল। এদিকে মিন্টু তার পুরনো ফোনটা বের করে চালু করতে শত শত মেসেজ আর কল আসতে লাগলো। সবগুলো মেসেজ রাজু এবং তার লোকদের। মিন্টু রাজুর নাম্বারে কল দিতেই রাজু সাথে সাথেই কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, স্যার আসসালামু আলাইকুম। আপনি এতদিন কোথায় ছিলেন? আমাদের কল রিসিভ করেন না কেন? ফাহিমের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলে ফাহিম আপনার কোনো খোঁজখবর দিতে পারে না। আপনাকে ফোন দিলে আপনার ফোন বন্ধ। এসব কি হচ্ছে স্যার? ওয়ালাইকুম সালাম। রাজু, এখন বেশি কথা বলার সময় নেই আমার। তোমাকে এখন যে কাজ দেব এই কাজটা পুরোপুরি কমপ্লিট করবে। যত বড় ঝুঁকির কাজ হোক না কেন তোমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে। তুমি তো জানো আমি কিসের জন্য গত 2 থেকে 3 বছর ধরে ছদ্মবেশে একটা বস্তিতে থাকতেছি। এখন যদি আমি বের হই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাই তোমাকে আমি কল দিলাম। স্যার আপনি শুধু মুখ দিয়ে একবার বলেন কি কাজটা করতে হবে, আমি আপনাকে সাথে সাথে ওই কাজটা করে দিতেছি। মন্ত্রী সাব্বির কোন মাফিয়া দলের সাথে যুক্ত আছে এটা আমাকে একটু জানাতে পারবে? এবং সে কার কার সাথে চলাচল করে কি কি করতেছে এই সব কিছু আমাকে জানাতে হবে। যদি পারো তাহলে বলো, আর যদি না পারো তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা করতেছি। ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার কাজ হয়ে যাবে। আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি আপনাকে, এখন তার মানে আপনার কাজ হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কাল সকাল থেকে আপনি প্রতি টাইমে টাইমে সব কিছু জানতে পারবেন। সে কার সাথে কথা বলে, কী কী করে, কোথায় যায়, ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ রাজু আমাকে এত বড় একটা হেল্প করার জন্য। এখন তাহলে ফোন রাখলাম, পরে তুমি আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, ফোন তাহলে রাখেন। কাল সকাল থেকে আপনাকে আমি আপডেট জানাতে থাকবো। আর আপনার ঠিকানায় একটা ওয়াকি টকি পাঠিয়ে দিই, যেটা দিয়ে আপনি সবসময় কথা বলতে পারবেন। এবং ওইটার ভিতরে লোকেশন সেট করা আছে। যদি কখনো আপনার কিছু হয়ে যায় তখন ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা আপনার লোকেশন শনাক্ত করতে পারবো। তাই আপনি এটা লাগিয়ে নিন। ঠিক আছে, এখন তাহলে রাখলাম। তুই আমাকে সবসময় আপডেট জানাতে থাকবি, বাকি কাজ আমি করে নিব। এই বলে মিন্টু রাজুর সাথে কথা বলে কলটা রেখে দিল। বিকেল 3টে, মিন্টু বসে আছে তার সব বন্ধুদের সাথে। এমন সময় মিন্টুর এক বন্ধু বলতে লাগলো, কিরে মিন্টু, তুই যখন গোডাউনে যাস তখন সবাই তোকে বেশি বেশি করে মাল দিয়ে দেয়, কি ব্যাপার? তুই কি তাদেরকে টাকা বেশি দিস নাকি? আরে ভাই, আমি টাকা বেশি দিতে যাব কেন? আমাকে কি সাপে কামড় দিতেছে যে আমি টাকা বেশি দিতে যাব? তুই জিসানকে জিজ্ঞাসা কর, দেখ জিসান কি বলে তোকে। এই জিসান সকালবেলা না তোর সাথে আমি দেখা করে তোর কাছ থেকে 50 টাকা নিয়ে এরপর আমি ওইখানে গিয়েছি। সাদিকুল, মিন্টু একদম সত্যি কথা বলতেছে। সে আমার কাছ থেকে 50 টাকা নিয়ে এরপরে ওইখানে গেছে চাউল ডাউল আনার জন্য। মিন্টু বেশি টাকা দিলেও তো তাকে এত বেশি মাল দেবে না, কারণ 1 টাকার দিয়ে 1 বস্তা চাউল আর ডাল আনা যায়। তাহলে এখন তোরা বল আমি কীভাবে বেশি করে চাল ডাল আনবো? আর জিসান, তোর বোনের খবর কি? তোর বোনকে খুঁজে পেয়েছিস নাকি? 1 মাস হয়ে গেছে, তার তো কোনো খবর পেলি না, আর আমাকেও তো কিছু বললি না। যাকে কিডন্যাপ করা হয় তাকে কি আর পাওয়া যায় বলতো? অন্য দেশে যদি পাচার করে দেওয়া হয়, পুলিশকে আমরা জানিয়েছি। আব্বু তো প্রতিদিন পুলিশের কাছে যাইতেছে, কিন্তু পুলিশ বলতেছে যে তাকে খুঁজে পাইতেছে না। পুলিশরাও তাদের সাথে জড়িত আছে। যদি জড়িত না থাকতো তাহলে আমরা বোনকে কবেই বের করে দিত তারা। এখন আর আফসোস হয় না। আফসোস করে কি করব? যাকে বিক্রি করে দিয়েছে তাকে পেয়ে গেলে তো ভালো হতো, কিন্তু পাইলে কি হবে? তাকে তো মনে হয় বাকিটা বুঝতে পারছিস।
কি বোঝাতে চাইছি? জিসান, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। আর তোর বোনের একটা পিক দে তো আমার ফোনে। আমার পরিচিত এক বড় ভাই আছে, সে পুলিশে চাকরি করে। তার সাথে কথা বলে দেখি, সে যদি ব্যবস্থা করতে পারে বা তোর বোনকে বের করে দিতে পারে তাহলে তো খুব ভালো হবে। দেখ, তোর ফোনে আমি পিক পাঠিয়ে দিয়েছি, আর তুই কাজ করবি না নাকি? গত পরশুদিন কাজে গেলে, 2 দিন হলো কাজে গেলি না। মহাজন তো বকাবকি করতেছে, এইভাবে কাজ করলে তো মহাজন তোকে বের করে দিবে। আমি অন্য একটা জায়গায় কাজ খুঁজতেছি। ওই যে একটা বড় ভাইয়ের কথা বললাম না, সে আমাকে একটা ভালো কাজ খুঁজে দিতেছে। যদি ওই কাজটা ভালো হয় তাহলে আমি তোদেরকে জানাবো। ওরে না হয় তোরাও ওইখানে চলে যাবি কাজ করার জন্য। আমার ওইখানে যাওয়ার প্রয়োজন নেই। রিক্সা চালিয়ে খুব ভালো টাকা ইনকাম হয়। প্রত্যেক দিন 1500 থেকে 3000 টাকা করে ইনকাম করতে পারি। তার জন্য আমি আর বাইরে কাজ করতে যাব না, তোরাই কাজ কর। আচ্ছা, এখন তাহলে থাক, আমি বাসায় যেতেছি, রাতে দেখা হবে। আচ্ছা যা তাহলে তুই। সাদিকুল চলে যেতেই মিন্টু সবাইকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বোন বলতে লাগলো, ভাইয়া, তুমি কোথায় আছো? আমি তোমার সাথে দেখা করব। আজকে 3টে বছর হয়ে গেছে, তোমার সাথে এই 3 বছরে একদিনও দেখা হয় নাই। তুমি কি করতেছো, কি খাইতেছো, এসব কিছুই জানি না। বোন রে, আমি যদি তোদের সাথে দেখা করি তাহলে তোদের উপর অনেক বিপদ হবে। আমি এখন যেখানে আছি সেখানে অনেক খুব ভালো আছি। আর আমি তোর সাথে কালকে দেখা করব। ফাহিমকে বলবি তোকে নিয়ে আসার জন্য। ফাহিম তোকে নিয়ে আসবে, আর তুই যে আসবি এটা যাতে কেউ না জানে। ঠিক আছে ভাইয়া, আমি আসবো, এটা কাউকে জানাবো না। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আর তুমি একজন রাষ্ট্রপতি হয়ে এইভাবে লুকিয়ে আছো কেন? তোমার তো অনেক বডিগার্ড, তুমি বাসায় থাকলেই পারতে। হ্যাঁ, আমি বাসায় থাকলেই পারি, কিন্তু বাসায় থাকলে সমস্যা আছে। এটার জন্য আমি বাসায় থাকতেছি না। তোকে সব কিছু পরে খুলে বলবো। তুই কালকে আমার সাথে দেখা কর, আর আব্বু আম্মুর খেয়াল রাখবি। সব সময় বডিগার্ড নিয়ে চলবি। ঠিক আছে ভাইয়া, তুমি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাখবে, তোমার যাতে কোনো বিপদ না হয়। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এখন তাহলে রাখি, কালকে কথা হবে। এই বলেই মিন্টু কলটা কেটে দিল। রাত 10টা। মিন্টু ফাহিমকে কল দিতেই ফাহিম কলটা রিসিভ করলো। ফাহিম, তোর হোয়াটসঅ্যাপে আমি একটা মেয়ের ছবি পাঠিয়েছি। এই মেয়েটাকে খুঁজে বের করার জন্য আমাদের সকল লোক লাগিয়ে দে। গত 1 মাস ধরে নিখোঁজ আছে। মনে হচ্ছে তাকে কিডন্যাপ করা হয়েছে। ভাই, এই মেয়েটাকে তো আমি চিনি। এই মেয়েটার সাথে মনে হয় আমার পরশুদিন দেখা হয়েছে। একটা ছেলে নিয়ে ঘোরাঘুরি করতেছি পার্কের মধ্যে। আমি আপনার বোনকে নিয়ে গিয়েছিলাম, তখন তাকে দেখেছি। তার মানে তাকে কিডন্যাপ করা হয় নাই, সে এমনিতেই অন্য ছেলের হাত ধরে চলে গেছে। আচ্ছা, তুই একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখ এটা সেই মেয়ে কিনা। যদি সেই মেয়ে হয় তাহলে তাকে ধরে নিয়ে আমাদের পুরনো বাড়িতে রেখে আসবে, সাথে ওই ছেলেকেও। আচ্ছা ভাই, আমি কালকে বিকেলে মধ্যে আপনাকে এই মেয়েটার খোঁজ খবর নিয়ে জানিয়ে দেব। এই মেয়েটা কোথায় থাকে, কি করে, সব কিছু আপনাকে বলবো। ঠিক আছে, কালকে সকাল 10টার মধ্যে আমাকে খবর জানিয়ে দিবি। এই বলে ফাহিম কলটা কেটে দিল। এদিকে মিন্টু বাইরে বের হতেই দেখতে পেল জিসান কার সাথে ফোনে কথা বলতে বলতে এইদিকে আসছে। জিসানকে দেখে মিন্টু ডাক দিয়ে বলতে লাগলো, জিসান, কি হয়েছে? এত রাতে কার সাথে এভাবে কথা বলতে বলতে এদিকে আসতেছিস? কার সাথে আর কথা বলবো? ওই যে নবাবের সাথে কথা বলতেছি। সে তো বয়রাম, এক কানে কম শোনে, তুই তো জানিস। তাই এভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতে বলতে আসতেছি। ও আচ্ছা, আর একটা খুশির খবর আছে। তোর বোনকে নাকি সে দেখেছে গত পরশুদিন। সে নাকি ঢাকায় আছে। তাকে কিডন্যাপ করা হয় নাই। সে এখনও শিওর দিয়ে বলতে পারতেছে না। কালকে বলেছে একেবারে শিওর দিয়ে জানাবে। আচ্ছা বন্ধু, তুই একটু চেষ্টা করে দেখ আমার বোনকে ফিরিয়ে আনা যায় কিনা।
আর সে ঢাকায় কি করতেছে? সে যদি ঢাকায় যাইতো তাহলে তো আমাদেরকে বলে যাইতো, আমাদেরকে তো কিছুই বলে নাই। এটা তোর বোন জানে, কেন তোকে বলে যায় নাই? আচ্ছা যাই হোক, এখন চল ওই দিক থেকে একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না, ঘরের ভিতরে কেমন যেন। ঠিক আছে চল তাহলে উত্তরপাড়া থেকে ঘুরে আসি। ওইখানে তো সবাই বসে আড্ডা মাড্ডা দেয়, গিয়ে দেখি তারা আছে কিনা। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। জিসান আর মিন্টু হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে আসলো উত্তরপাড়া। এসে দেখে নদীর পাড়ে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। মিন্টু আর জিসান সবার সাথে কথা বলছে। মিন্টু খেয়াল করলো জিসান চুপচাপ হয়ে বসে আছে। এটা দেখে মিন্টু জিসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জিসান চল বাসায় যাব, এখন অনেকক্ষণ আড্ডা দিয়েছি, আর তোর সাথে কথা আছে। মেহেদি কালকে দেখা হবে, দেখি কালকে কোথাও ঘুরতে যেতে পারি কিনা। সরি রে মিন্টু, আমি কালকে ঘুরতে যেতে পারবো না। কালকে আমার কাজ আছে, কাজ করতে হবে। অনেকদিন হয়েছে বসে বসে খেয়েছি, এখন আর বসে থাকলে হবে না, কাজ করতে হবে। বসতে আর কতদিন থাকবো? তাও ঠিক, বস্তিতে আর কতদিন থাকা যায়। আচ্ছা তুই তাহলে কাজে যা, বিকালে দেখা করিস কালকে। মিন্টু জিসানকে নিয়ে বেশ কিছু দূর হেঁটে সামনে চলে আসলো। হঠাৎ মিন্টু দাঁড়িয়ে জিসানের একটা হাত টেনে ধরলো আর বলতে লাগলো, কী রে জিসান, সত্যি করে বল তো কী হয়েছে? তুই তো এরকম মনমরা কখনোই থাকিস না, হাজার কষ্ট পেলেও আমাদের সাথে হাসি খুশিভাবে কথা বলিস। আজকে তোর এমন কি হয়েছে বল তো আমাকে। কি বলবো বল, আমার তো বলার মতো কোনো কিছুই নেই। আর আমার বোনকে খোঁজার দরকার নেই, সে আমাদের সাথে যোগাযোগ করেছে, সে একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। আমরা তার কাছ থেকে এটা কখনো আশা করি নাই, আর সে কিনা এরকম কাজ করেছে। তাই আব্বু আম্মু তাকে ত্যায্য মেয়ে ঘোষণা করেছে, বলেছে যে তার মুখ আর আমাদের সামনে না দেখানোর জন্য। এখন আমি কি করব এইসব ভাবতেছি। নাবিলার তো আব্বু আম্মু নেই, এখন যদি আমি তাকে আমাদের বাসায় নিয়ে এসে আব্বু আম্মুকে বলি তাহলে আব্বু আম্মু বিশ্বাস করবে না। এখন আমি কি করব বল? ভাই কয়েকটা দিন ওয়েট কর, এরপর আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। এখন কোনো কিছুই করা যাবে না, কয়েকটা মাস যাক, তুই নাবিলাকে বুঝিয়ে সুঝিয়ে তাদের বাসায় রাখ, বাকিটা পরে আমি দেখে নিব। তোর আব্বু আম্মুকে কীভাবে বোঝাতে হয় এটা আমি বুঝাবো, তুই এইসব নিয়ে চিন্তা করিস না। এই বলে মিন্টু জিসানকে নিয়ে চলে আসলো বাসায়। বাসায় এসে মিন্টু ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা, মিন্টুর ঘুম ভেঙে গেল রাজুর ফোন কলের শব্দে। মিন্টু ঘুম ঘুম চোখে রাজুর কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাজু বলতে লাগলো, ভাই একটা খারাপ খবর আছে। মাফিয়ার লোকেরা এবং মন্ত্রী তারা প্ল্যান করছে যে আপনার বোনকে কিডন্যাপ করে নিয়ে ধর্ষণ করবে, তাও আবার আজকে রাতে। আপনি আপনার বোনকে সেফ জায়গায় রাখেন তাড়াতাড়ি, না হলে তারা যে কোনো সময় আপনার বোনকে কিডন্যাপ করতে পারে। যদি তারা কিডন্যাপ করে আপনার বোনের সাথে এইসব করে বাংলাদেশের লোকেরা যদি কেউ জানতে পারে তাহলে কি হতে পারে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তুই ফোন রাখ, আমার মনে হচ্ছে আমাকে বের হতে হবে কিছুদিনের মধ্যে, না হলে এইসব বদমাশগুলোকে কখনোই শাস্তি দিতে পারবো না। অনেকদিন লুকিয়েছিলাম, এখন তারা আমাকে বের করতেছে। ভাই আমি একটা কথা বুঝলাম না, আপনি দেশের রাষ্ট্রপতি হয়ে কেন এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকেন বলেন তো? আপনার তো লুকিয়ে থাকার কোনো দরকার নেই, তাহলে কেন আপনি লুকিয়ে থাকেন? আমি কেন লুকিয়ে থাকি এটা আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবি। আর রাজু, তোর ভাই রেজওয়ানকে বলে দিস আমার সাথে দেখা করার জন্য, তার সাথে জরুরি কিছু কথা আছে। আর যদি সে আমার সাথে দেখা না করে তাহলে তার কি হবে এটা সে নিজেও জানে না। তার লাশ আমি এমন জায়গায় ফেলে আসবো কোনোদিন খুঁজেও পাবে না কেউ। কেন ভাই, রেজন কি এমন করেছে যে আপনি এত রেগে গিয়ে বলতেছেন যে তাকে এই রকম করবেন? সে কি আপনার কোনো ক্ষতি করেছে নাকি অন্য কিছু করেছে? সে আমার কি করেছে এটা না হয় পরে জানতে পারবি, তুই ওর সাথে থাকবি, তোর ভাই কি করেছে আমার সাথে কি করে নাই এইসব তুই নিজের চোখে দেখবি। তোর ভাইকে ফোন দিয়ে বলিস আমার কথা, আগামী 7 তারিখ রাত 2টার দিকে ব্রিজের নিচে থাকার জন্য। যদি সে না থাকে তাহলে আমার লোক তো আছে তাকে বের করে আনতে, আমার 5 মিনিটও সময় লাগবে না। সে কোথায় আড্ডা দেয় কি করে
সব কিছু আমার জানা আছে। এখন তাহলে রাখলাম, আর সব সময় আপডেট দিতে থাকবি তুই আমাকে। এই বলে মিন্টু কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর মিন্টু ফ্রেশ হয়ে বাইরে চলে আসলো। এসে দেখে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে মিন্টু ভিড় ঠেলে ভেতরে ঢুকতে দেখতে পেল জিসানের বোনের লাশ। দেখে মনে হচ্ছে তাকে কেউ বাজেভাবে ধর্ষণ করেছে এবং আরও অনেক কিছু করেছে। সৃজন এবং তার আম্মু আব্বু বসে বসে কান্না করছে। মিন্টু সৃজনের কাঁধে হাত রেখে বলতে লাগলো, সৃজন, এইরকম অবস্থা কীভাবে হয়েছে আর কখন হয়েছে? তোর বোনের লাশ এইভাবে পড়ে আছে কেন? সৃজন কোনো কথাই বলতেছে না। কি বলবে? তার বোনের লাশ তার চোখের সামনে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সৃজন বলতে লাগলো, কাল একটা মাইক্রো গাড়ি এসে আমার বোনকে ফেলে দিয়ে এইখান থেকে চলে যায়। পরে রহিম চাচা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে আমাকে খবর দেয়, আর আমরা তাড়াতাড়ি করে এখানে চলে আসি। আমার বোনের যারা এরকম অবস্থা করেছে তাদেরকে আমি কখনোই ছাড়ব না। সৃজন, এখন কান্না করার সময় নেই। এখন তুই তোর বোনকে নিয়ে দাফন করার ব্যবস্থা কর। বেশিক্ষণ বাইরে রাখার দরকার নেই। বাইরে রাখলে পরে সমস্যা হবে। সাংবাদিক আসবে এবং পুলিশও আসবে, তখন তোর বোনের সব কিছু খুলে নিয়ে যাবে। তার চাইতে ভালো হবে তাড়াতাড়ি তোর বোনের দাফন কাফনের ব্যবস্থা করে। আমি এই দিকটা দেখছি, সামনে তো মনে হয় সিসি ক্যামেরা আছে। যদি কিছু দেখা যায় তাহলে আমি তোকে ফোন দিতেছি। আঙ্কেল আন্টি, আপনারা কান্না করবেন না। যা হয়ে গেছে এখন ভুলে গিয়ে তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করান। সৃজন যেই তার বোনকে কাঁধে তুলে নিয়েছে, এমন সময় সৃজনের বোন জোরে চিৎকার করে উঠে বলতে লাগলো, ভাইয়া! আর কিছু বলতে পারলো না। সাথী অজ্ঞান হয়ে গেল মনে হয়। সাথীর চিৎকার শুনে সৃজন তাড়াতাড়ি করে সাথীকে তার কাঁধ থেকে নামিয়ে মাটিতে শুইয়ে দিয়ে শ্বাস এবং হাতের পালস চেক করতে লাগলো। বেশ কিছুক্ষণ চেক করার পর দেখতে পেল সাথীর এখনও শ্বাস চলছে। এটা দেখে মিন্টু সৃজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সৃজন, তাড়াতাড়ি চল, হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন এক মুহূর্ত দেরি করলে চলবে না। যদি দেরি করি তাহলে তোর বোনকে আর বাঁচাতে পারবো না। মিন্টু, সৃজন এবং সৃজনের আব্বু আম্মু তাড়াতাড়ি করে সাথীকে নিয়ে চলে আসলো বড় একটা হাসপাতালে। ডাক্তার সাথীর এই অবস্থা দেখে বলতে লাগলো, আমরা তাকে বাঁচাতে পারবো না। তাকে মনে হয় ধর্ষণ করেছে। যদি আমরা কিছু করতে চাই তাহলে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে এরপর করতে হবে। এর আগে আমরা কোনো কিছুই করতে পারবো না। ডাক্তার, এখন যদি এই মেয়েটা আপনার মেয়ে হতো তাহলে কি আপনি আপনার মেয়েকে বাঁচাতেন না নাকি? আর যদি না বাঁচাতেন তাহলে মনে করতাম আপনি মেয়ের বাবা না, আপনি হচ্ছেন বাবা নামে একজন কাপুরুষ। বেশ কিছুক্ষণ পর মিন্টু ডাক্তারকে বকাবকি করার পর যে চলে যেতে যাবে, এমন সময় ডাক্তার পেছন থেকে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়েটাকে নিয়ে কোথায় যাইতেছেন? হাসপাতালে নিয়ে এসেছেন চিকিৎসা করানোর জন্য। চিকিৎসা করে সুস্থ করে এরপর বাড়িতে নিয়ে যাবেন। এর আগে বাড়িতে নিয়ে যেতে পারবেন না। নার্স, তাড়াতাড়ি করে এই মেয়েটাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও। অক্সিজেন মাস্ক লাগিয়ে দাও। আমি 2 মিনিটের ভিতরে আসতেছি আমার কেবিনে থেকে। এই বলে ডাক্তার ওইখান থেকে চলে গেল। এদিকে নার্স সাথীকে নিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেল। সবাই বসে আছে বাইরে। প্রায় 1 ঘন্টা পর পুলিশ আসলো। মিন্টু পুলিশদেরকে দেখে সৃজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সৃজন, তুই এখানে থাক, কাউকে ভিতরে ঢুকতে দিবি না, একমাত্র ডাক্তার ছাড়া। আমি দেখছি পুলিশদেরকে। এই বলে মিন্টু চেয়ার থেকে উঠে চলে আসলো পুলিশের সামনে। পুলিশদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি স্যার, গত 1 মাস ধরে আপনাদের কাছে দৌড়াদৌড়ি করলাম, কিন্তু আপনারা তাকে বের করে দিতে পারলেন না। আর এখন তাকে অসুস্থ বানিয়ে পাঠিয়ে দিয়েছে, আর আপনারা দৌড়ে চলে এসেছেন তাকে দেখার জন্য। এই ছেলে, বেশি কথা বলো কেন? আমরা শুনছি ওই মেয়েটা কে ধর্ষণ করেছে। আমাদের সাথে সাংবাদিক এবং আরও অনেক লোক এসেছে। সরে যাও সামনে থেকে। আপনারা ভিতরে যেতে পারবেন না। ভেতরে গেলে আপনাদের অনেক সমস্যা হবে। আপনারা বাইরে আসেন, আপনাদের সাথে আমার জরুরি কথা আছে। আমরা পুলিশ, আবার তুমি বলতেছো আমাদের সমস্যা হবে? আমাদের কখনোই সমস্যা হবে না। সামনে থেকে সরে যাও।
মিন্টু সামনে থেকেই সরে যেতেই পুলিশে যেই চলে যেতে যাবে এমন সময় পুলিশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাষ্ট্রপতি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই মিন্টু বলতে লাগলো, আপনারা এখন যেই হাসপাতালের ভিতরে আছেন তাড়াতাড়ি হাসপাতালের ভিতর থেকে বাইরে আসেন। হাসপাতালের ভিতরে প্রবেশ করলে আপনাদের সকলের চাকরি চলে যাবে এবং আপনাদের 10 বছরের জেল হবে। এই বলে মিন্টু তাড়াতাড়ি কলটা কেটে দিল। পুলিশ পেছনে ফিরে দেখে মিন্টু দাঁড়িয়ে আছে সে আগের জায়গায়। মিন্টু পুলিশদেরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনাদেরকে বলেছিলাম না সামনে এগিয়ে গেলে আপনাদের অনেক সমস্যা আছে। এখন আপনারা এই হাসপাতাল থেকে বের হন। পুলিশরা মিন্টুর দিকে কেমন করে তাকিয়ে বাইরে বের হয়ে গেল। এদিকে মিন্টু আবারও চলে আসলো সৃজনের কাছে। সৃজন মিন্টুকে দেখে বলতে লাগলো, কিরে মিন্টু, কিছুক্ষণ আগে না দেখলাম পুলিশ এসেছিল, তো এখন তারা কোথায় গেছে? তুই কি তাদেরকে টাকা দিয়ে বের করে দিয়েছিস নাকি হাসপাতাল থেকে? তুই কি পাগল হয়েছিস নাকি যে আমি তাদেরকে টাকা দিয়ে বের করতে যাব? তাদেরকে টাকা দিব কেন? তারা এমনিতেই বের হয়ে গেছে। কে যেন তাদেরকে ফোন দিয়েছিল, পরে আর কিছু বলে নাই। এমনিতেই বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, দেখে আসলাম। ও আচ্ছা, ডাক্তার তো এখনো বের হলো না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সাথের কি অবস্থা কিছুই তো জানতে পারলাম না। আমার হাতেও টাকা নেই, কিভাবে যে কি করি। তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না। এই নে, এই কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আয়, যত টাকা লাগে। পাসওয়ার্ড হচ্ছে 1234। কিন্তু এই কার আগে তো কখনো তোর কাছে দেখি নাই, এখন কোথায় থেকে বের হয়ে গেছে? তুই আবার চুরি করছিস নাকি কোথাও থেকে? চুরি করতে যাব কেন? তোকে যেটা বলেছি সেটা কর। আর এখন এসব জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। যখন সময় আসবে তখন আমি নিজেই তোকে বলবো। আর মুখে একটা মাস্ক পরে নিচে যা। সৃজন মুখে একটা মাস্ক পরে চলে আসলো নিচে। এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে ওপরে আসতেই দেখতে পেল মিন্টু ডাক্তারের সাথে কথা বলছে। চলেন শুনে আসি কি কথা বলছে তারা দুজন। ডাক্তার, সাথীর এখন কি অবস্থা? সে এখন কেমন আছে? আর তার ভালো হতে কতদিন সময় লাগবে? তাকে 20 থেকে 25 দিনের টানা ধর্ষণ করেছে, তাও আবার 1-2 জন না, 10 থেকে 15 জন হবে। তিনি যে এখনও বেঁচে আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ এই মেয়েটাকে সুস্থ করে দেয়। এখন আমরা মেডিসিন দিয়েছি, আশা করি আজকে রাতে ভিতরে কিছুটা সুস্থ হয়ে যাবে। আর তাকে ডিস্টার্ব করবেন না কেউ। সে এখন ঘুমাবে, তার ঘুমের প্রয়োজন। ঠিক আছে ডাক্তার, আর আপনি একটু খেয়াল রাখবেন তার উপরে। হাসপাতালের কত টাকা বিল দিতে হবে একটু জানিয়ে দিন। আপনি আমাকে না বলে কেস কাউন্টারে গিয়ে যোগাযোগ করেন, ওইখানে গিয়ে দেখেন কত টাকা বিল হয়েছে। আশা করি আপনি ওইখানে জেনে যাবেন। মিন্টু আর সৃজন চলে আসলো নিচে, এসে ক্যাশ কাউন্টারে যোগাযোগ করে সকল টাকা দিয়ে দিল। রাত 9টা। সৃজন আর মিন্টু বসে আছে। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফাহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ফাহিম বলতে লাগলো, স্যার আপনি কোথায় আছেন? আপনি যেই লোকেশনে আসার কথা বলেছিলেন আমরা ওই লোকেশনে চলে এসেছি। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আপনি এখনও আসতেছেন না। ফাহিম, তুমি তাড়াতাড়ি করে মিথিলাকে নিয়ে ওইখান থেকে চলে আসো এই হাসপাতালে। আর আসার সময় রাস্তায় যদি কোনো মহিলা বা কোনো পুরুষ গাড়ি দাঁড় করাতে বলে তাহলে গাড়ি দাঁড় করাবে না। মিথিলাকে কিডন্যাপ করার জন্য তারা লোক লাগিয়ে দিয়েছে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি আপনার বোনের শরীরে একটা আসর লাগতে দিব না। ফাহিম কলটা কেটে দিয়ে মিথিলাকে নিয়ে ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসলো সেই হাসপাতালে। মিথিলা কালো একটা বোরকা পরে এসেছে। ফাহিম গাড়ির ভেতর থেকে বের হয়ে সামনে তাকাতেই দেখতে পেল পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে ফাহিম মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, সাবধানে ভিতরে যাবেন। আর যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন আমি একজন ডাক্তার। ঠিক আছে, ফাহিম আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি নিশ্চিন্তে ভাইয়ার কাছে পৌঁছে যাব। তুমি ভাইয়াকে বলে দাও আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য 3 তলা থেকে।
ফাহিম মিন্টুকে ফোন দিয়ে বলে দিতেই মিন্টু চলে আসলো 3 তলায়। এসে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে মিথিলাকে নিয়ে চলে আসলো উপরে। একটা বড় রুমের ভিতরে বসে আছে 2 ভাই বোন। এমন সময় মিথিলা বলতে লাগলো, ভাইয়া এভাবে লুকিয়ে আর থাকবে কতদিন? তুমি যদি এখন বাইরে না বের হও তাহলে তো অনেক মানুষ অনেক কথা বলবে। গত 3 বছরে ধরে কেউ তোমাকে কখনো দেখে নাই, এমনকি মন্ত্রী এবং সাংবাদিকরা তো আরও আগে দেখে নেই। তুমি আমাকে সত্যি করে বলো, কবে তুমি সবার সামনে যাবে? বলো ভাইয়া। মিথিলা, এখনও সময় আসে নাই। যখন সময় আসবে তখন আমি তোদেরকে নিশ্চয়ই বলবো। যেদিন আমি বাইরে বের হব ওই দিন রাস্তাঘাটে কোনো যানবাহন চলাচল করবে না, এবং আমার যত শত্রু হয়েছে সব শত্রুদেরকে মৃত্যুবরণ করতে হবে। এইসব বলছে মিন্টু। মিথিলাকে বেশ কিছুক্ষণ পর সিজন আসলো। মিন্টুর সাথে মিথিলাকে কথা বলতে দেখে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মিন্টু, এই মেয়েটাকে আগে তো কখনো দেখি নাই। কথা বলতেছি ভালো কথা, তাও আবার এইভাবে একটা পার্সোনাল রুমে বসে কথা বলতেছিস। আশেপাশের মানুষজন দেখলে তো নানান কথাবার্তা বলবে। তাদের কথা শুনে কি আমাকে চলতে হবে নাকি? যদি তাদের কথা শুনে আমাকে চলতে হয় তাহলে তো আমার স্বাধীনতা আমি হারিয়ে ফেললাম। আর এই মেয়েকে এটাও পরে জানতে পারবি। তুই শুধু পরে পরে করিস কেন বলতো? আমি এখন জানতে চাইছি, আমাকে এখনই বলতে হবে। আর এই মেয়ে তুমি কে? সত্যি করে বলো তো, মিন্টুর সাথে তোমার কিসের সব পরিচয়? মিন্টু হচ্ছে রাষ্ট্রপতি আর আমি হচ্ছি তার ছোট বোন। ভাইয়া, এটা মনে হয় তোমার বন্ধু, আর আপনি এই কথা কাউকে কখনো বলবেন না। মিন্টু, তুই যে রাষ্ট্রপতি এটা তো কখনো আমাকে কোনোদিন বলিস নাই। তুই আমাদের সাথে মিথ্যা কথা বলে বলে এত বছর আমাদের সাথে ছিলি। আমি ভাবতেই পারি নাই তুই যে কখনো এইরকম কাজ করবি। আর তুই যে রাষ্ট্রপতি, তাহলে এইভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস কেন সবার সামনে দাঁড়া গিয়ে? আমাকে যে বলতেছিস সামনে দাঁড়ানোর জন্য, আমি যদি সামনে দাঁড়াই এখন তাহলে আমার সাথে সাথে মেরে ফেলবে। বিভিন্ন দেশের লোকেরা আমাকে খোঁজাখুঁজি করতেছে মেরে ফেলার জন্য। আমাকে মেরে এরপর ওই জায়গায় অন্যজনকে বসাবে এবং তার সাথে হাত মিলিয়ে কাজ করবে। দেশের পুরো সর্বনাশ করে ফেলবে। এটার জন্য আমি লুকিয়ে লুকিয়ে থাকতেছি। মিথিলা, তুই নিজেকে সবসময় সেফ রাখবি। আমি তোর পাশে নাই, একমাত্র ফাহিম ছাড়া। আর ফাহিম কোথায় তাকে তো দেখতেছি না। ফাহিম নিচে গাড়িতে আছে, বলেছি তাকে আসার জন্য। হয়তো পুলিশ থাকার কারণে এসে আসতে পারতেছে না। সিজন, তুই মিথিলাকে নিয়ে এখানে দাঁড়া, আমি আসতেছি নিচ থেকে। ফাহিমের সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, যা তাহলে। তুই আর আপু, আপনি আমার সাথে আসেন। মিন্টু চলে গেল নিচে। এদিকে মিথিলা সিজনের সাথে বসে আছে। এদিকে মিন্টু চলে আসলো নিচে। এসে তাকে ফাহিম পুলিশদের সাথে কথা বলছে। এটা দেখে মিন্টু ফাহিমকে ইশারা করে ওইখান থেকে নিয়ে চলে গেল একটা হোটেলে। দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় মিন্টু ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, খুব তাড়াতাড়ি আমি আবারও ফিরে আসতেছি। তুই আমার বডিগার্ডদের বলবি যে এই নাম্বারে ফোন দেওয়ার জন্য। এই নাম্বারে ফোন দিলে আমি কলটা রিসিভ করতে পারবো এবং যা যা করতে হবে তা সব বলে দিব। ঠিক আছে স্যার। আর একটা কথা, আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। আপনার পিছনে লোক লেগে আছে। আপনার আসল পরিচয় জেনে গেছে, কে বা কারা যেন আপনার আসল পরিচয় পুলিশদেরকে বলে দিয়েছে। আপনার গাড়ি দেখে আমাদেরকে বলেছে যে এই হাসপাতালের ভিতরে আপনি আছেন, কিন্তু আমি তাদেরকে অনেকভাবে বুঝিয়েছি যে আপনি এই হাসপাতালের ভিতরে নেই। পরে তারা বলেছে যে চেক করবে। আমি বলেছি চেক করার জন্য আপনি একটু সাবধানে থাকবে। ওরা গত 3 বছর ধরে আপনাকে দেখে নাই, তাই আপনাকে চিনতে পারবে না। আপনি সাবধানে থাকলেও আরও বেশি ভালো হবে। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমার শুধু একটাই চিন্তা, মিথিলাকে নিয়ে। তার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আব্বু আম্মুকে কি জবাব দিব? স্যার, আমি তো আপনাকে বলেছি আপনার বোনকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার বোনের কিছু ক্ষতি হতে দিব না। তোর উপর ভরসা করেই তো এতদিন আমি বাইরে ছিলাম, না হলে বাইরে থাকতে পারতাম নাকি? এই নে, এটা মিথিলার ব্যাগের ভিতর কোনো রকমে লাগিয়ে দিবি।
এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার, যেখানে যাবে সেখানে লোকেশন দেখাবে, এবং এটা যদি পানির ভিতরে দেয় ওইখানেও লোকেশন দেখাবে। ঠিক আছে ভাই, এখন তাহলে আমি যাই। মিথিলা ম্যাডামকে নিয়ে বাড়িতে দিতে হবে, আপনাদের পুরনো বাড়িতে। পুরনো বাড়িতে না, আমি আর একটা বাড়িতে অ্যাড্রেস দিতেছি, ওই বাড়িতে যাবি। ওই বাড়িতে গেলে ওইখানে কেউ ঢুকতে পারবে না, সবখান দিয়ে কারেন্টের নেট দেওয়া আছে, ভেতরে ঢুকতে গেলে শক খেয়ে মারা যাবে। মিন্টু ওই বাড়ির ঠিকানা দিয়ে দিতেই ফাহিম মিথিলাকে নিয়ে ওইখান থেকে চলে আসলো সেই বাড়িতে। সারা রাত হাসপাতালে থেকে পরের দিন সকালে মিন্টু বের হয়ে গেল তার নিজের গন্তব্যে। কোথায় যাচ্ছে কি করছে আস্তে আস্তে সব জানতে পারবেন। একটা রিক্সা নিয়ে মিন্টু চলে আসলো রাজুর আস্তানায়। এসে দেখে রাজুর বড় ভাই ওইখানে দাঁড়িয়ে আছে। মিন্টুকে দেখে যেই রাজুর বড় ভাই দৌড়ে পালিয়ে যেতে যাবে, এমন সময় মিন্টু রাজুর বড় ভাইকে ধরে ফেলল আর বলতে লাগলো, তোকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাই নাই। দীর্ঘ 3টা বছর তুই আমাকে এই দিক ওই দিক ঘোরাঘুরি করিয়েছিস, কিন্তু আমাকে মারতে পারিস নাই। রাজু, তোর ভাইকে কি করব সেটা বল। ভাই, সে যদি অনেক বড় অপরাধ করে থাকে তাহলে আমি মনে করি সে আর এই দুনিয়াতে বেঁচে থাকার চান্স না পায়। তাকে আপনি মেরে ফেললেন, আর যদি সে সামান্য অপরাধ করে তাহলে তাকে এমন একটা সাজা দেন যাতে সে সারা জীবন মনে রাখতে পারে। রাষ্ট্রপতির চেয়ার থেকে দীর্ঘ 3টা বছর আমি দূরে দূরে ছিলাম, কিন্তু কাজ তো ঠিকই করেছি। তোর ভাই আমাকে মারার জন্য অনেক বড় প্ল্যান করেছিল। গত 2 সপ্তাহ আগে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল, কিন্তু আমাকে পায় নাই। আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন আপনার উপর অ্যাটাক করার চেষ্টা করব না। প্লিজ ভাই, আমাকে মাফ করে দিন। আমি যা ভুল করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভাই, আমার কাছে ক্ষমা চাইলে তো চলবে না, কারণ আমি ক্ষমা করার জন্য কেউ না। আমাকে মারার চেষ্টা করেছিলে, এটার জন্য তুই শাস্তি পাবি। রাজু, ডয়ারের ভেতরে তলোয়ার আছে, তলোয়ারটা নিয়ে আয়। আজকে তোর ভাইয়ের এক হাত কেটে ফেলবো, যাতে সারা জীবন মনে রাখতে পারে আমি এমন একজনের ক্ষতি করার চেষ্টা করেছিলাম, সে আমার হাত কেটে দিয়েছিল। আমি আর কখনো কারো ক্ষতি করব না। রাজু তলোয়ার এনে দিতেই মিন্টু রাজুর বড় ভাইয়ের হাত কেটে ফেলল। রক্ত গড়গড়িয়ে নিচে পড়ছে। এটা দেখে মিন্টু রাজুকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, রাজু, এখন তোর ভাইকে হাসপাতালে ভর্তি করিয়ে তুই তাড়াতাড়ি আয়, অনেক কাজ বাকি রয়ে গেছে। আজকে সকল কাজ শেষ করতে হবে খুব তাড়াতাড়ি। আমি আবারও রাষ্ট্রপতির চেয়ারে বসবো। আচ্ছা ভাই, আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি 1 ঘন্টা পর আসতেছি তাকে ভর্তি করিয়ে। রাজু তার বড় ভাইকে নিয়ে ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো হাসপাতালে। এদিকে মিন্টু বসে আছে। প্রায় 1 ঘন্টা পর রাজু আসতেই রাজুকে নিয়ে বের হয়ে চলে আসলো বাইরে। গাড়িতে বসতেই রাজু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, এখন কোথায় যাব? এখন মন্ত্রী সাব্বিরের বাড়িতে চল, তার সাথে কিছু বোঝাপড়া আছে, এরপর অন্য কোথাও যাওয়া যাবে। রাজু ড্রাইভ করে চলে আসলো মন্ত্রী সাব্বিরের বাড়িতে। এসে দেখে সাব্বির আরও কয়েকজন মন্ত্রী মিনিস্টারদের সাথে বসে বসে চা খাচ্ছে। মিন্টুকে দেখে সাব্বির এবং বাকি মন্ত্রী দাঁড়িয়ে গেল। মিন্টু তাদেরকে দাঁড়াতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, দাঁড়িয়ে গেলেন কেন? বসেন বসেন, আমি তো আপনাদের অনেক ছোট। এখন যদি আমাকে দাঁড়িয়ে সম্মান করেন তাহলে আপনারা সম্মানের জায়গায় থাকবেন কোথায়? আমি তো আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আমি চাই না আপনাদের সম্মানহানি হোক। মিন্টু, তুমি এখানে এসেছো কেন? তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছো, যেই ভুলের ক্ষমা হয় না। আজকে আমরা এই 5 জন মিলে তোমাকে খুন করব। আমাকে খুন করার জন্য আপনাদেরকে আরও 7 জনম অপেক্ষা করতে হবে। যদি 7 জনম অপেক্ষা করতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন। এখন আপনারা বেঁচে থাকবেন কি না তার কোনো সন্দেহ নেই। রাজু, দাঁড়িয়ে আছিস কেন? দে আমার মেশিন গানটা, অনেক দিন ধরে বন্ধ রয়েছে, আজকে তাকে মুক্ত করে দিব বন্ধ জীবন থেকে। রাজু মিন্টুর হাতে মেশিন গানটা দিতেই মিন্টু তাদের সামনে চেয়ারে বসে পড়ল আর বলতে লাগলো, কে কত টাকা ব্যয় করেছো, কত টাকা কোথায় কি নষ্ট করেছো, প্রত্যেকটার হিসাব আমাকে দিতে হবে এখন। আর যদি না দাও তাহলে তো বুঝতেই পারছো কি হতে পারে। আমি যত টাকা খরচ করেছি সব টাকা মানুষদের জন্য খরচ করেছি, 1 টাকাও নিজের পকেটে ভরি নাই। ভাই, আমার সাথে মিথ্যা কথা বলবি না।
মিথ্যা কথা বললে কি হতে পারে আমি নিজেও বলতে পারতেছি না। সব সত্যি কথা বল। 10 মিনিট সময় দিলাম তোকে। এই 10 মিনিটের ভিতরে তুই গত 3 বছরে কত টাকা কোথায় খরচ করেছিস, কীভাবে খরচ করেছিস সব বলবি। আর বাকি দুইজনকে ধরতেছে আমি একটু পর। আমি গত 3 বছরে মাফিয়াদের সাথে মিলে কাজ করছিলাম, তাদেরকে প্রায় 100 কোটি টাকা দিয়েছি এবং আমি নিজের পকেট ভরেছি প্রায় 2 থেকে 300 কোটি টাকা। বাহ বাহ বাহ, গত 3 বছরে আমি 10 কোটি টাকা খরচ করতে পারি নাই, আর তোরা প্রায় 400 থেকে 500 কোটি টাকা খরচ করে ফেলেছিস। অনেক ভালো কাজ করেছিস। আমি তো জানতাম তোরা এটা করবি। আজকে তোর জিহ্বা এবং 2টা হাত কেটে ফেলবো, যাতে তুই আর কোনোদিন কথা না বলতে পারিস। আর এখান থেকে যেতে যেতে যদি মরে যাস, তাহলে আল্লাহর কাছে গিয়ে বলে দিস যে আমি আমার পাপের শাস্তি আপনার এক বান্দার কাছ থেকে পেয়ে গেছি। আপনি আমাকে পরবর্তী কি শাস্তি দিবেন এটা দেন। এই বলে মিন্টু সাব্বিরের 2টা হাত এবং জিভা কেটে ফেলল। মুখ এবং 2 হাত দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। সাব্বির তাড়াতাড়ি করে বাইরে এসে তার গাড়িটা নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল, কিন্তু যেতে পারল না। ততক্ষণে তার ড্রাইভার এই রকম অবস্থা থেকে সে নিজেই অজ্ঞান হয়ে গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গেছে। মিন্টু তুষারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার তুষার, আপনার সাথে আমার আজকে প্রায় 3 বছর পর দেখা হয়েছে। সে একদিন দেখা হয়েছিল, এরপর আর দেখা হয় নাই। আমি সব বলতেছি মিন্টু, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কারোর কোনো ক্ষতি করি নাই, শুধু সাব্বিরের কথা মতো চলছি, আর কোনো কিছুই করি নাই আমি। প্লিজ আমাকে ছেড়ে দাও। ভাই, তোরা রাজনীতির বুঝিস না কিছু। কেন রাজনীতি করতে এসেছিস বলতো আমাকে। রাজনীতি করতে হলে আলাদা একটা পাওয়ার লাগে, কিন্তু তোদের আলাদা পাওয়ার হচ্ছে মাফিয়াদের হাত, আর আমার হাত হচ্ছে অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সাথে হাত। তোরা কোথায় যাইতেছিস, কি করতেছিস, কার সাথে মেলামেশা করতেছিস ইত্যাদি ইত্যাদি সব আমার কানে পৌঁছে যায়। ভেবেছিলাম তোদেরকে নিয়ে একটা ভালো টিম বানিয়ে সবসময় দেশের উন্নতি করব, কিন্তু তোরা তো দেশের উন্নতি না করে নিজেদের উন্নতি করে ফেলেছিস। এটাই বুঝি তোদের আসল রূপ। ভাই আমি বলতেছি তো, আমার এখানে কোনো হাত নাই, আমি কোনো কিছু করি নাই। যদি কোনো কিছু করতাম তাহলে আপনি জানতেন। আমাকে মাফ করে দেন, আমি কখনো আর কারোর সাথে মিলবো না। আপনি যা বলবেন আমি তাই করব। আমি যেহেতু মাঠে নেমে পড়েছি, তোদের আর কোনো দরকার নেই। যদি দরকার পড়তো তাহলে আমি তোদেরকে বলতাম। এখন অপরাধের শাস্তি তোদেরকে পেতে হবে। তোরা চিন্তা করিস না, শুধু তোদেরকে দিব না, তোদের সাথে আর অন্যান্য যারা আছে সবাইকেই দিব, একজনকেও বাদ রাখবো না। আমি তো বলেছি আমি কোনো কিছুই করি নাই, অন্তত আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দিলে তো আমি চলে যাইতে পারি, কিন্তু তুই তো আমাকে ছাড়তেছিস না। ভাই, আমি তোকে ছাড়বো না। তুই আমার বড় হয়েছিস, তবুও আমি তোকে ভাই বলে ডাকি। যাই হোক, রেডি হ তাহলে, তেমন বেশি কষ্ট পাবি না। আর জোর করে যদি করতে যাই তাহলে অনেক বেশি কষ্ট পাবি। এই বলে মিন্টু তাদেরকে মারতে লাগলো। 3 জনকে একই শাস্তি দিয়ে পাঠিয়ে দিয়েছে হাসপাতালে। প্রায় 2 ঘন্টা পর রাজু বাড়িতে এসে দেখে মিন্টু চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। এমন সময় রাজু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, আপনি তো দেখতেছি সে আগের মতো সিগারেট খাইতেছেন। আপনি কি আবারও সেই নতুন গ্রুপে আসতেছেন নাকি? আপনি যদি নতুন গ্রুপে আসেন তাহলে তো ওরা কেউ বেঁচে থাকবে না। তাদেরকে প্রাপ্য শাস্তি দিয়ে এরপরে আপনি বের হবেন, এটা আমি খুব ভালো করে জানি। যেহেতু একবার চলে এসেছি, তার মধ্যে তাদেরকে একটা শাস্তি দিয়ে এরপর আমি বের হই। কি বলিস তোরা? মাত্র তো 3 জনকে সামান্য শাস্তি দিলাম, এই 3 জনকে আবারও শাস্তি দিব। আগে সবাইকে ধরে নিই, এরপর। গত 3টা বছর আমাকে পাগলা কুকুরের মতো দৌড় করিয়েছি। যেখানে আমি একজন রাষ্ট্রপতি হয়ে চেয়ারে বসে বসে খাইতাম, সেখানে আমাকে তারা এভাবে দৌড় করিয়েছি। থাক ভাই, আগের কথা ভুলে যান। এখন আপনি নতুন করে জীবন শুরু করেন। দেশের মানুষ এখনও আপনাকে চায়, আর আপনি আছেন এবং থাকবেন। রাজু, এসব বললে হবে না। আমি আমার মনের মতো করে কাজ করব। কারো মনের মতো করে কাজ করতে পারি না আমি। তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে থাকতে পারিস, আর না থাকতে চাইলে এখনই চলে যা। সবসময় আপনার সাথে থেকে কাজ করছি, এখন আপনি আমাকে বলতেছেন চলে যাওয়ার জন্য? আমি কখনোই যাব না। আপনার হয়ে কাজ করেছি, আপনার হয়ে কাজ করব। যত বড়ই বিপদ আসুক না কেন, ইনশাল্লাহ সবসময় আপনার পাশে থাকবো। ঠিক আছে,
আর আমি তোকে একটা মেয়ের ছবি এবং ফোন নাম্বার দিতেছি। এই মেয়েটা এখন কোথায় আছে তার সকল খোঁজ খবর আমাকে এনে দিবি। তার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ঠিক আছে ভাই, আপনি ফোন নম্বর আর মেয়েটার ছবি দিয়ে দেন, আমি সকালের মধ্যে আপনাকে সকল খবর দিয়ে দেব। মিন্টু রাজুকে ফোন নাম্বার আর তার ছবি দিয়ে দিল। রাত প্রায় 1টা। মিন্টু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এমন সময় কয়েকটা গাড়ি মিন্টুর সামনে এসে দাঁড়ালো। মিন্টুর মুখে কালো মাস্ক আর হাতে দুইটা মেশিন গান। এটা দেখে গাড়িগুলোর ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়ি ওইখানে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুই কে রে? আর এইভাবে রাস্তার মাঝখানে হাতে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস না আজকে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী ফারুক চৌধুরী যাইতেছে তার বাসভবনে, ওইখানে মেয়েদের নিয়ে তৃপ্তি করবে, নাচানাচি করবে। হ্যাঁ জানি তো, এটার জন্যই তো এখানে এসে দাঁড়িয়েছি, যাতে ফারুক চৌধুরীর সাথে আমি দেখা করতে পারি। একটু দয়া করে বলবেন ফারুক চৌধুরীকে গাড়ি থেকে নেমে আমার সামনে এসে কথা বলার জন্য। কেন আমাদের স্যার তোর সামনে এসে কথা বলবে কেন? তুই কে যে তোর সাথে কথা বলতে হবে আমাদের স্যারের? আমি কে এটা না হয় আপনার স্যারের না জানলেও চলবে। আপনি আপনার স্যারকে গিয়ে বলেন যে মিন্টু চৌধুরী ডাকতেছে, তারপরে দেখেন আপনার বস সুরসুর করে আমার সামনে এসে দাঁড়াবে। ঠিক আছে, এটা না হয় দেখা যাবে, আমি আমার বসকে বলতেছি। আর যদি বস গাড়ি থেকে নামে তাহলে তোর 2টা মেশিন গান দিয়ে তোকে আমি মেরে ফেলবো। ঠিক আছে, আমাকে না হয় পরে মারিস, আগে তোর বসকে গিয়ে এই নামটা বল, দেখ তোর বস কি করে। ড্রাইভার গিয়ে ফারুক চৌধুরীকে মিন্টুর নামটা বলতেই ফারুক চৌধুরী গাড়ি থেকে নেমে দৌড়ে চলে আসলো মিন্টুর সামনে। মিন্টুর 2টা পা জড়িয়ে ধরে ফারুক চৌধুরী বলতে লাগলো, স্যার আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনার কথা মতো আমি চলি নাই, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আহ কি করতেছো ফারুক চৌধুরী? তুমি তো আমার রক্তের ভাই, তোমাকে আবার আমি কিছু করতে পারি নাকি? উঠে দাঁড়াও, আমি তোমাকে কিছুই করব না, তাড়াতাড়ি উঠে দাঁড়াও। স্যার প্লিজ, আমি আপনার 2টা পায়ে পড়তেছি, আমাকে মাফ করে দেন। আমি সত্যি বলতেছি আর কোনোদিন আপনার কথা খেলাপ করব না, আপনি যা বলবেন তাই করব। সরি ফারুক চৌধুরী, আমি সবাইকে একবারেই চান্স দিই, যে চান্স নিতে পারে সে সারা জীবন আমার সাথে থাকতে পারে, আর যে নিতে পারে না সে কখনোই আমার সাথে থাকতে পারবে না। এখন কি আমাকে মেরে ফেলবেন নাকি স্যার, নাকি আমাকে ছেড়ে দিবেন? ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। মিন্টুর কথা শুনে ফারুক চৌধুরী হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর মিন্টুকে উদ্দেশ্য করে ফারুক চৌধুরী বলতে লাগলো, আমাকে মারবি তুই? সামান্য মাত্র একজন, আর আমার পিছনে দেখেছিস? তারা চাইলে এখনই তোকে মেরে বালি চাপা দিয়ে দিতে পারে। তোকে 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের মধ্যে তুই এইখান থেকে চলে যা, না হলে তোর কি অবস্থা হবে তুই নিজেও জানিস না। আমার কি অবস্থা হবে এটা আমি চিন্তা করি না, আগে তুই চিন্তা কর তোর এবং তোর চেলাপেলার কি হবে। এইসব বলছে মিন্টু ফারুককে। এদিকে ফারুক কিছুটা ভয় পেয়ে গেল। হঠাৎ মিন্টু ফারুকের বুকে 2টা মেশিন গান ঠেকিয়ে বলতে লাগলো, কি রে তুই এখন কোথায় যাবি? এখন কথা বলতেছিস না কেন? কথা বল, দেখ এখন আমি তোকে কি করি। এই বলে মিন্টু ফারুকের বুকে গুলি করতে লাগলো। প্রায় 10 থেকে 12টা গুলি করার পর সামনের দিকে তাকাতেই দেখতে পেল ফারুকের সাথে যারা এসেছিল তারা দৌড়ে জঙ্গলের ভিতরে যাচ্ছে। কেউ পিছনের দিকে যাচ্ছে, আবার কেউ সামনের দিকে আসছে। মিন্টু জোরে জোরে হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর ওইখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা চলে আসলো তার বাড়িতে। বাড়ির সামনে গাড়িটা রেখে গাড়ি থেকে নেমে চলে আসলো বাড়ির ভিতরে। মিন্টুকে দেখে সবাই সালাম দিতে লাগলো। মিন্টু সবার সালামের উত্তর দিয়ে তার চেয়ারে বসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, গত 3 বছরে কে কি কাজ করেছে, কোথায় কত টাকা খরচ করেছেন, প্রত্যেকটার হিসাব আমাকে এখন দিবেন। আর যদি না দিতে পারেন, ফারুককে তো রাস্তায় ফেলে এসেছি, আপনাদেরও সেই অবস্থা করব। 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে আপনারা এইখানে এবং আমার সামনে বসে সকল কিছু হিসাব দিবেন। ঠিক আছে, আমরা এখানে থেকেই বসে সকল কিছু হিসাব দেব। মিন্টু ফ্রেশ হয়ে এসে তার চেয়ারে বসে পড়ল। প্রায় 1 ঘন্টা পর
সবাই সবার হিসাব দিতে লাগলো মিন্টুকে। এদিকে মিন্টু সবগুলো হিসাব নিয়ে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর মিন্টু সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাদের মতো এই দেশে মন্ত্রী মিনিস্টার দরকার। আপনারা আপনাদের জায়গা মতো আছেন, আর যদি না থাকতেন তাহলে আপনাদেরকে কি হতো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনারা যেতে পারেন। কালকে নতুন একটা বৈঠকে বসবো, আপনারা সবাই আসবেন। ওইখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকবে, তার কাছেও হিসাব নিকাশ হবে সে গত 3 বছরে কি কি করেছে। আপনারা কেউ কিছু বলবেন না তাকে, আর যদি বলে দেন তাহলে আপনাদের অবস্থা খুব খারাপ হবে। সবাই আচ্ছা বলে ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু খাওয়া দাওয়া করে তার রুমে এসে শুয়ে পড়তেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাজু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাজু বলতে লাগলো, স্যার, আপনি যে মেয়ের কথা বলতেছেন, এই মেয়েটা তো মাদ্রাসায় পড়ে, কোনোভাবেই তার মুখ দেখাচ্ছে না আমাদেরকে। এখন আমরা কি করব? তাকে তুলে নিয়ে আসবো নাকি রেখে আসবো? তুই ওই মেয়েকে জিজ্ঞাসা কর, আমি তোকে যেই পিকটা দিয়েছিলাম ওই পিকটা তার নাকি। যদি বলে ওই পিকটা তার, তাহলে আর কিছু বলার দরকার নেই। তার আব্বু আম্মুকে বলবি কালকে রাষ্ট্রপতি আসবে তাদের বাসায়, তার মেয়ে যাতে বাড়িতে থাকে। আপনি বলে দেন, আমি বলতে পারবো না কিছু। আমার সাথে ওরা রাগারাগি করতেছে। মিন্টু ওই মেয়ের আব্বুকে বলে দিতেই তারা আব্বু আম্মু রাজি হয়ে গেল। এদিকে রাজু ওই বাড়ি থেকে সোজা চলে আসলো মিন্টুদের বাড়িতে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 10টা। মিন্টু বসে আছে বড় একটা টেবিলের সামনে। তার পাশে প্রধানমন্ত্রী এবং অন্যান্য ছোটোখাটো মন্ত্রী তারা আছে। মিন্টু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার ব্যাপারে তো অনেক কিছু জানাশোনা হয়ে গেছে আমার। আপনি তো খুব ভালো ভালো কাজ করতেছেন। দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি দেশের মানুষের ভালো না করতে পারেন, তাহলে তো আপনার মতো মানুষ এই দেশে দরকার নেই। যখন আপনাকে প্রধানমন্ত্রীর জন্য ঘোষণা করা হয়েছিল, তখন আমি আপনাকে বলে দিয়েছিলাম সব কিছু, কিন্তু আপনি সেই কাজটা আবার করেছেন। এখন আর আপনাকে ছাড় দিতে পারবো না। গত 3 বছরে কোথায় কত টাকা খরচ করেছেন প্রত্যেকটার হিসাব দিবেন আমাকে এখন। কিন্তু স্যার, আপনি রাষ্ট্রপতি হয়ে একজন প্রধানমন্ত্রীর কাছে এই সব হিসাব চাচ্ছেন, এটা কিন্তু একদম অন্যায়। আমি কোথায় এত টাকা খরচ করেছি এসব কি আমি হিসাব করে রাখি নাকি? বাকি সবাই যদি হিসাব করে রাখতে পারে, তাহলে আপনি রাখতে পারবেন না কেন? 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে আপনি আমাকে এইখানে বসে সকল কিছুর হিসাব নিকাশ দিবেন। আমি আর আপনার মুখ থেকে কোনো কিছু শুনতে চাই না। বডিগার্ড, তোমরা এখানে থাকবে, আর আপনারা সবাই এখানে থাকেন। আমি 1 ঘন্টা পর আসতেছি, একটা জরুরি কাজ আছে। মিন্টু বাইরে বের হয়ে তার গাড়িগুলো নিয়ে চলে আসলো সেই মেয়ের বাড়িতে। এসে দেখে মেয়ের বাবা মা আছে দরজার সামনে। মিন্টুকে দেখে সালাম দিয়ে মেয়ের বাবা বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। আপনি হঠাৎ আমার বাসায়? আপনি একজন রাষ্ট্রপতি হয়ে এই গরিবের বাড়িতে এসেছেন, আপনাকে কি দিয়ে সম্মান করব বুঝতে পারছি না। দেখেন, আমি রাষ্ট্রপতি হয়েছি তো কি হয়েছে, আমার সম্মানের প্রয়োজন নেই। আমি আপনার কাছে একটা আবদার করতে এসেছি। এই আবদারটা আশা করি আপনি ফিরিয়ে দিবেন না। আপনি যদি এই আবদারটা ফিরিয়ে দেন, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আপনি আমার কাছে একটা আবদার করবেন আর আমি ফিরিয়ে দেব, তার সামর্থ্য নেই আমার কাছে। আপনি বলেন কি আবদার করবেন। আমি আপনার মেয়েকে একটা পার্কে দেখেছিলাম, ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল বোরকা পরে। আপনার মেয়ে মনে হয় মাদ্রাসায় পড়ে। আমি বেশি কথা ঘুরানো পছন্দ করি না, ডাইরেক্ট বলতেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি দিবেন আমার কাছে আপনার মেয়েকে বিয়ে? অবশ্যই দিব। আপনি একজন রাষ্ট্রপতি হয়ে আমার বাড়িতে এসেছেন, আমার মেয়েকে চাইছেন, আর আমি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেব না তা কখনো হয় না। আমি আমার মেয়েকে দিয়ে দিব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। সামনে আমার মেয়ের পরীক্ষা, তার পরীক্ষা শেষ হলে এরপর আমি তাকে বিয়ে দিতে পারবো। সে আমাকে বলে দিয়েছে তার পরীক্ষার আগে যাতে তাকে বিয়ের কথা না বলি। ঠিক আছে, যতদিন সময় লাগে ততদিন সময় নেন। আমিও এই দিকটা সামলে এরপরে আপনাদেরকে জানাবো। আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই, আমাকে ফোন দিবেন যেদিন আপনার মেয়ের পরীক্ষা শেষ হবে ওই দিন। এখন তাহলে আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে।
ঠিক আছে, আপনি যান তাহলে। যখন সময় হবে তখন আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন। মিন্টু ওইখান থেকে উঠে চলে আসলো গাড়িতে। ড্রাইভার ড্রাইভ করে নিয়ে চলে আসলো সেই ক্লাবে, যেখানে সবাই বসে আছে। মিন্টু ভিতরে প্রবেশ করতেই মিতুর বডিগার্ড বলতে লাগলো, স্যার, প্রধানমন্ত্রী পালিয়ে যেতে চাইছিল, কিন্তু আমরা তাকে পালাতে দিই নাই। সে ওয়াশরুমে যাবে বলে পালাতে চাইছিল। আমি জানি তো সেই রকম একটা কাজ করবে, এটার জন্যই তো আমি তাদেরকে এইখানে রেখে গিয়েছি। যাই হোক প্রধানমন্ত্রী, আপনাকে আমি অনেক সম্মান করতাম। আপনাকে মারবো না, আদালত থেকে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। মিন্টুর কথা শেষ হতে না হতেই কেবিনের ভিতরে প্রায় 5 জন পুলিশ এসে হাজির। প্রধানমন্ত্রীকে ধরে নিয়ে চলে গেল জেলে। এদিকে বাকি সবাই মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি তো প্রধানমন্ত্রী এবং অন্য ছোটোখাটো মন্ত্রী এমপিদেরকে পদত্যাগ করেছেন। তাদের জায়গা যদি খালি থাকে তাহলে তো দেশ চালানো অসম্ভব হয়ে যাবে। এখন আমি কিভাবে কি করব আপনি কিছু বলেন। আপাতত আর 2টা বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব আমি নিব, প্লাস রাষ্ট্রপতি আমি থাকব। আর ছোটোখাটো যে মন্ত্রী এমপির জায়গাগুলো আছে, আমার জানা মতে যে লোকগুলো ভালো হবে তাদেরকে আমি সেই জায়গায় বসাবো। এর আগে আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি যেইভাবে ভালো মনে করেন সেইভাবেই চলেন। আমরা আর আপনার উপর দিয়ে কোনো কথা বলবো না। শুধু আপনার আর আকাশের রিকোয়েস্ট থাকবে, যাকেই বসান না কেন তার যাতে ভালো হয়। এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমি যাকে বসাবো তারা নিশ্চয়ই অনেক ভালো হবে। আপনারা তাহলে এখন চলে যান। আগামীকাল আরেকটা মিটিং আছে, ওই মিটিংয়ে তাদের সাথে পরিচয় করিয়ে দিব, প্লাস ওইখানে থাকবে আরও কয়েকজন লোক। ঠিক আছে স্যার। মিন্টু ওইখান থেকে চলে আসলো বাসায়। এসে দেখে তার বোন এবং তার আব্বু আম্মু বসে আছে সোফায়। মিন্টুকে দেখে মিথিলা বলতে লাগলো, ভাইয়া তুমি বাসায় ফিরে এসেছো। তোমার জন্য আমরা কত অপেক্ষা করেছি। যাক, অবশেষে 3 বছর পর ভাইয়া বাসায় ফিরে এসেছে। আম্মু আব্বু ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করো। আর কত একা বসিয়ে রাখবে ভাইয়াকে শুনি? না, আর বসিয়ে রাখবো না। চিন্তা করেছি যে তাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। তার জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছি। আশা করছি যদি ভালো একটা মেয়ে পেয়ে যাই তাহলে সাথে সাথে বিয়ে দিয়ে দিব, দেরি করব না। ভালো মেয়ের খোঁজ আমি পেয়ে গেছি, আর কাউকে খুঁজতে হবে না। সামনে তার পরীক্ষা শেষ হলে এরপর তোমাদেরকে নিয়ে তাদের বাসায় যাব। আমি তার পরিবারের সাথে কথাবার্তা বলে এসেছি। তার পরিবার বলেছে যে পরীক্ষা শেষ হলে আমাদের সাথে কথা বলে এরপর বিয়ের সিদ্ধান্ত ফাইনাল করবি। তাহলে তো ভালোই হয়েছে। যাক, আমাদেরকে আর মেয়ে খুঁজতে হবে না। যা, অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। মিন্টু তার আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। চলেন শুনে আসি কবিতাদের বাসায় কি কি কথা হচ্ছে। আব্বু, আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমার পরীক্ষার আগে কোনো বিয়ের কথাবার্তা বলবেন না। তাহলে আপনি কেন ওই রাষ্ট্রপতির সাথে আমার বিয়ের কথাবার্তা বলেছেন? দেখ মা, সে একজন রাষ্ট্রপতি। আমি যদি এখন তাকে না করে দেই তাহলে সে মন খারাপ করবে, আবার আমাদের ক্ষতিও করতে পারে। আর আমিও তো বলি নাই যে এখন বিয়ে দিয়ে দিব তোর। আমি তো বলছি যে তোর পরীক্ষা শেষ হলে এরপরে বিয়ে দিব। সে রাজি হয়েছে। তোর পরীক্ষা শেষ হলে এরপর তোকে নিয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষার আগে আর যাতে সেই লোক আমাদের বাড়িতে না আসে। তুমি তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিও। ঠিক আছে, আমি তাকে বলে দিব নে। তুই যা, এখন গিয়ে পড়তে বস। কবিতা চলে গেল। এই ছিল কবিতা এবং তার আব্বুর কথাবার্তা। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। মিন্টু বসে আছে সোফায় আর রাজুর সাথে কথা বলছে। এমন সময় রাজু বলতে লাগলো, আপনি তো অনেক লোকদেরকে মেরে ফেলেছেন। আপনার নামে তো আদালত থেকে কোনো কিছু আসে না, এবং আপনি কাকে বসানোর চিন্তা ভাবনা করছেন? আমার নামে কেন আদালত থেকে কোনো কিছু আসে নাই জানিস? আমি আদালতের সাথে আরও অনেক আগেই যোগাযোগ করে রেখেছিলাম। আদালত থেকে আমাকে পারমিশন দিয়েছে তাদেরকে মারার। আর আমি চিন্তা ভাবনা করতেছি
তুই যে এলাকায় থাকিস ওই এলাকায় তো আমি এমপিকে অনেক মেরেছি, তার 2টা হাত কেটে ফেলেছি। চিন্তা ভাবনা করতেছি তুই যেহেতু লেখাপড়ায়ও ভালো ছিলি এবং অনেক দূর লেখাপড়া করেছিস, তাহলে তোকে এমপি পদে বসিয়ে দিব। তবে একটা কথা মনে রাখিস, এমপি পদে বসাবো আমার কথা মতো চলতে হবে। দেশ কিন্তু আমার কথা মতো চলে। স্যার, আমি এটা পারবো না, আমি এমপি হতে পারবো না। দরকার পড়লে অন্যজনকে বসান। আর আমি এমন কোনো দিন আছে যে আপনার কোনো কথা অমান্য করেছি? সবসময় আপনার কথা মেনে চলেছি এবং আশা করি সামনে মেনে চলবো। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোকে এমপি পদে বসাবো, তার মানে তুই এমপি পদে বসবি। কালকে সকাল 10টায় আমার সাথে যাবি। ওইখানে সব কিছু শপথ এবং অন্যান্য কাজ করানো হবে। এখন তাহলে বাসায় যা। রাজু মিন্টুর কথা শুনে চলে গেল বাসায়। দেখতে দেখতে রাত পার হয়ে পরের দিন সকাল হয়ে গেল। মিন্টু নাস্তা করে রাজু এবং আরও কয়েকজনকে নিয়ে ওইখান থেকে চলে আসলো সেই বড় ক্লাবের ভেতরে। মিন্টু রাজুকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো এবং আরও কয়েকজন যারা এসেছে তাদেরকেও। সবাইকে শপথ করিয়ে দিয়ে যার যার কাজ বুঝিয়ে দিল মিন্টু। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই সবার বাসায় চলে গেল। এদিকে মিন্টু বাড়িতে না এসে চলে আসলো কবিতাদের বাসায়। এসে দেখে কবিতা পড়ছে। এটা দেখে মিন্টু যে ঘরের ভেতরে যেতে যাবে, এমন সময় ভেতর থেকে কবিতা বলতে লাগলো, দেখেন মিস্টার রাষ্ট্রপতি, আপনার নাম তো আমার মনে নেই, রাষ্ট্রপতি বলেই ডাকতেছে। আপনার সাথে আমার বিয়ে এখনও হয় নাই। আপনি প্লিজ বিয়ের আগে আমাদের বাড়িতে আসবেন না। আমার আর কয়েকটা পরীক্ষা রয়েছে, পরীক্ষাগুলো শেষ হলে এরপর আপনি আমাদের বাড়িতে আসবেন। আমি আব্বুকে বলবো আপনাকে ফোন দেওয়ার জন্য। এখন আপনি চলে যান। ঠিক আছে, এখন তাহলে আমি চলে যাইতেছি। আপনার পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় রইলাম। মিন্টু কবিতাদের বাড়ি থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই মিথিলা এসে দরজা খুলে দিল। মিন্টু বাড়ির ভিতরে ঢুকে সোফায় এসে বসে তার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 15টি দিন। মিন্টু রাতে বসে বসে চা খাচ্ছে, এমন সময় কবিতার আব্বুর কল এলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কবিতার আব্বু বলতে লাগলো, কবিতার তো পরীক্ষা শেষ হয়েছে, তোমরা চাইলে কালকে এসে বিয়ের কথাবার্তা বলতে পারো। আচ্ছা, আমরা কালকে সকাল 10টায় আপনাদের বাসায় যাব। এমনও তো হতে পারি কালকে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে আমাদের বাসায় চলে আসতে পারি। আপনার কোনো আপত্তি থাকবে না তো যদি নিয়ে আসি কালকে? আমার মেয়ে যদি বলে সে অনুষ্ঠান ছাড়া আপনার সাথে কালকে চলে যাবে, তাহলে তো আমি আর তাকে আটকে রাখতে পারবো না। আচ্ছা, কালকে আপনারা আসেন, এরপর দেখা যাক আমার মেয়ে কি বলে। মিন্টু কবিতার আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে চলে আসলো নিচে। তার আব্বু আম্মু এবং মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, কালকে আমি তোমাদেরকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যাব। মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে ফাইনাল করে সাথে সাথে বিয়ে করে নিয়ে চলে আসব। আর কোনো অনুষ্ঠানের দরকার নেই। তুই একজন রাষ্ট্রপতি হয়ে অনুষ্ঠান যদি না করিস তাহলে মানুষ কি বলবে? বলবে যে তুই কিপটা মানুষ। ছোটোখাটো একটা আয়োজন তো করাই লাগবে। না, কোনো আয়োজন করার দরকার নেই। আর মানুষ আমাকে কি বলে এসব তোমাদের দেখার প্রয়োজন নেই, এসব আমি দেখে নেব। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। মিন্টু আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। পরের দিন সকাল 10টা মিন্টু তার আব্বু আম্মু এবং তার বোনকে নিয়ে চলে আসলো কবিতাদের বাসায়। ঘরের ভিতরে সবাই বসে আছে, এমন সময় কবিতাকে নিয়ে আসা হলো। সবার পছন্দ হয়েছে। কবিতা চলে যেতে যাবে এমন সময় মিন্টুর আম্মু বলতে লাগলো, কবিতা, তুমি যদি কিছু মনে না করো তাহলে এখানে বসে থাকতে পারো। এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, তাই তুমি বসে সকল কথা শুনতে পারো এবং তোমার কি কি চাওয়া পাওয়া আছে তা বলতে পারো। আমার কোনো চাওয়া পাওয়া নেই, তবে আমার একটাই আশা, আমি সব সময় পর্দায় থাকব এবং আমি আরও লেখাপড়া করতে চাই। যদি আপনারা করাতে পারেন তাহলে বিয়ে করব, আর না করাতে পারলে করব না। করাতে পারবো না কেন? অবশ্যই করাতে পারবো বিআই সাহেব। আমরা তাহলে আর বেশি কথা না বাড়াই, মেয়ে যেহেতু বিয়েতে রাজি, আমরাও কাজী ডাকি। কি বলেন আপনি?
ঠিক আছে, আপনারা বসেন। কবিতার আম্মু, তুমি দাঁড়িয়ে আছো কেন? সবাইকে খাবার দাও, আমি এই ফাঁকে কাজে ডেকে নিয়ে আসি। এই বলে কবিতার আব্বু চলে আসলো কাজী অফিসে। কাজীকে নিয়ে সোজা চলে আসলো বাসায়। কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। সারাদিন কবিতাদের বাসায় থেকে সন্ধ্যায় চলে আসলো তাদের বাসায়। সবাই বসে আড্ডা এবং টিভি দেখতে লাগলো। রাত 10টা। খাওয়া দাওয়া করে মিন্টু কবিতাকে নিয়ে চলে আসলো তার রুমে। দুইজন 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় বসে গল্প করতে লাগলো। কবিতার যতগুলো কথা ছিল সব কথা মিন্টুকে বলে দিল। এদিকে মিন্টু আর বাকি রইল না, তারও সব কথা বলে দিল কবিতাকে। বেশ কিছুক্ষণ পর দুজন রোমান্স করার জন্য রেডি হতে লাগলো। আমরা আর সামনে এগিয়ে না যাই, এখানেই সমাপ্ত করে দিই গল্পটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই গল্পটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই দোয়া করবেন যাতে আমরা আরও নিত্য নতুন গল্প নিয়ে আসতে পারি। এই গল্পের মাঝে যতগুলো ভুল হয়েছে সবাই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং একটা করে লাইক, একটা করে কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।